গ্রাসরুট লেভেল থেকে ওঠা একজন মহানায়িকার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হয় এমন একজন মানুষ রাজনীতির বাইরে, যার কে নিয়ে ভাবনা আগামী 50 বছর পরে শুরু হবে। যদি বাংলার উন্নয়ন দিয়ে শুধু তার ব্যাখ্যা করতে যান, পারবেন না। বাংলার সম্প্রীতি দিয়ে যদি তার ব্যাখ্যা করতে যান, পারা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার আদর্শ, আমার ভালোবাসার জায়গা, এবং তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযুক্তি আমার কাছে একটা আলাদা করে নতুন চিন্তা দেখিয়েছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা, এটার প্রয়োজনীয়তা আছে। কারণ রাজনীতিরও তো নবকলেবর হয়, যেভাবে হয়ে এসছে। দাদা, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আপনি, এবং সেখান থেকে লক্ষ্য ছিল আইপিএস অফিসার হওয়ার, সেখান থেকে বিধায়ক, কিভাবে টার্ন ওভার হলো জানবো একটু। রাষ্ট্রবিজ্ঞানে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে পাশ করার পরেই আমি ইউনিভার্সিটিতে আইপিএস জন্য অনেক দূর এগিয়েও ছিলাম, কিন্তু তারপর একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আমার মধ্যে বেড়ে ওঠে, তারপর আমি ছেড়ে দিই। আপনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও যেতেন, ভীষণ যেতেন, মায়াপুর ইস্কনের সাথেও আপনি যুক্ত রয়েছেন। হ্যাঁ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির জন্য আমি সেখানে সবসময় যেতাম। একটা স্পিরিচুয়াল কালচার আমার বাড়িতে যেহেতু আছে, সেটার সাথে সংযুক্ত ছিলাম। বিজয় কৃষ্ণ গোস্বামীর পঞ্চম পুরুষ, শান্তিপুরের বিধায়ক, শান্তিপুরের মানুষের পাশে রয়েছেন, সাথে রয়েছেন, ভরসা রাখুন বিধায়কের প্রতি। তিনি আপনাদের ঘরের মানুষ, আপনাদের বন্ধু। ওরা যে হিন্দু ধর্মের কথা বলে, সেটা আমার রক্তে রয়েছে, সেটা আমার চিন্তায় রয়েছে, সেটা আমার ভাবনায় রয়েছে। ওদের কাছ থেকে আমরা শিখবো না। যে রামচন্দ্রকে নিয়ে রাজনীতি ওরা 80-র দশকের পর থেকে শুরু করেছে, সেই রামচন্দ্রকে আমরা ঘরে পুজো করছি আজ থেকে 350 বছর আগে থেকে। কাজে ওদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেই। আমাদের উন্নয়ন দরকার, আমাদের রাস্তা দরকার, আবার আলো দরকার। আপনাদের সবাইকে বলবো, ওদের প্ররোচনায় পা দেবেন না। শান্তিপুরের রাস উৎসবকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে আমার বাড়িতে আসেন এবং আরও কয়েকটি জায়গায় যান, আমি নিয়ে এসেছিলাম তাকে। তিনি হেরিটেজ ঘোষণা করেছেন। শান্তিপুরের রাসে ইলেকট্রিক বিল যেটা দেয়া হয় রাস উৎসব পারপাস, সেটা 50% ডিসকাউন্ট হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আগামী দিনে ফলাফল যদি আমাদের আরও পক্ষে আসে, আমি আবারও দরবার করব যদি সম্পূর্ণ ডিসকাউন্ট করে দেওয়া যায়। আমি এটা শান্তিপুরবাসীর কাছেই ছাড়ব, সিদ্ধান্ত নিক তারা বিরোধী আসনে বসবে নাকি তারা শাসক দলের সঙ্গে থেকে উন্নয়নের জোয়ারে ভাসবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনন্য প্রয়াস করেছেন। তার কারণ হচ্ছে দীঘাতে সমুদ্র আছে, সেই সমুদ্রকে কেন্দ্র করে পর্যটকরা আসে, যারা ধার্মিক মানুষ তারা সেখানে গিয়ে এবার জগন্নাথ দর্শন করতে পারবেন, এবং সেই সাথে সাথে জগন্নাথ দেবের প্রসাদ পেতে পারবেন। যেটা সব থেকে বড় কাজ উনি করেছেন, মন্দির প্রতিষ্ঠার থেকেও যেটা বড়, একই সাথে দারু ব্রহ্ম এবং শিলা ব্রহ্মকে প্রতিষ্ঠা করেছেন। জগন্নাথ দেব পুরীতে রয়েছেন দারু ব্রহ্ম রূপে, অলারনাথ রয়েছেন শিলা ব্রহ্ম রূপে, আর এখানে দারু ব্রহ্ম এবং শিলা ব্রহ্ম দুজনেই একসাথে রয়েছেন। সেজন্য জগন্নাথ মন্দিরে দীঘাতে 2টি জগন্নাথের বিগ্রহ দেখতে পাওয়া যায়, যে প্রশ্নটা কোনো সাংবাদিক এর আগে কাউকে করছে না। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবার বলছেন যে এখানে তিনি কি লিখতে পারবেন, পুরীর মন্দিরের আদলে যেরকম মন্দির তৈরি করে তিনি লিখতে পারবেন যে হিন্দু ব্যতীত অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ। কি বলবেন? লেখার প্রয়োজনীয়তা কি আছে? প্রয়োজনীয়তা কি আছে সেটা আগে বুঝতে। এরকম কটা মন্দিরে লেখা আছে ভারতবর্ষে যে হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না? আমি যদি এই প্রশ্নটা করি, জগন্নাথ ধাম পুরী ছাড়া আর কটা মন্দিরে লেখা আছে যে হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না? মুশকিলটা হচ্ছে বিতর্ক করার জন্য বিতর্ক করা, এটা সঠিক নয়। আর উনি যেটা বলছেন যে এটা লিখতে পারবেন কি পারবেন না, সেটা উনি বলার কে? উনি তো একটা দল থেকে আর একটা দলে এসছেন। এখন ওনার মনে পড়ছে ওনার জামানাতে যখন এটা হয়েছিল তখন উনি তৃণমূলে থেকে তো কোনো প্রশ্ন তোলেননি। শিলান্যাস কার জামানায় হয়েছিল? শুভেন্দু অধিকারীর জামানায়। তখন উনি শিলান্যাসের ক্ষেত্রে নিয়মকানুন দিলেন না কেন? আজকে 10 বছর খেয়ে মধু উনি হয়ে গেছেন সাধু, তাই সাধু সুলভ কথা বলছেন। ভালো, বলুন, এটা লেখার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। আমি হিন্দু, আমি মসজিদকেও সম্মান করব, মন্দিরকে রক্ষা করব, এটাই হিন্দুত্ব। আপনার পঞ্চম পুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি একজন লিজেন্ড পার্সন ছিলেন, তার সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা বোধহয় আমার নেই।
আপনি যদি কিছু বলেন তার সম্পর্কে। সনাতন ধর্মের রক্ষাকারী একজন মানুষ হিসাবে যে সনাতনীদের পাঠ এই সমস্ত মহাপুরুষরা পড়িয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী। আজকের যে সনাতন ধর্মের চিন্তা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে উঠছে, আমার দেখলে খুব হাসি পায়। শ্রীরামকৃষ্ণদেব, মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী, তৈলঙ্গ গোস্বামী, রামদাস কাঠিয়া বাবা, ভোলাগিরি মহারাজ, ওই সময়টা ছিল ভারতবর্ষের ভক্তি আন্দোলনের একটা জোয়ারের সময়। সেই সময় আমাদের এই সনাতন ধর্ম ছিল না, যেখানে মানুষকে মানুষের মধ্যে ক্ষোভের বিষোদ্গার করতে হচ্ছে। ভাবতে খুব অবাক লাগে, আজকে এই যে সাম্প্রদায়িক চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা খুব ক্ষতিকারক ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি এটাই বলবো যে ধর্ম যা মানুষকে ধারণ করে এবং যা মানুষকে ভালোবাসতে শেখায়। মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন সেই মার্গের মানুষ যিনি আধ্যাত্মবাদকে ভক্তি আন্দোলনের সাথে সংযুক্ত করে চৈতন্য মহাপ্রভুর চিন্তা ভাবনাকে বিশ্বের দরবারে আবারও নতুন করে প্রচার করেছিলেন। যিনি বলতে পেরেছিলেন দীপ্ত কণ্ঠে, পৃথিবী মৃদঙ্গময় হইবে। এটা কম বড় কথা নয়। একটা মহাপুরুষ যখন বলছেন পৃথিবী মৃদঙ্গময় হইবে, তিনি কিন্তু ইরাক, ইরান, ইসরায়েল, আলজেরিয়াকেও বাদ দিচ্ছেন না, এটাও ভাবতে হবে। নদিয়া জেলার শান্তিপুর যেন এক অন্য শান্তিপুর, আর এই শান্তিপুর নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে ব্রজকিশোর বাবুর হাত ধরে 2021 সালে। আজকে আমরা উপস্থিত হয়েছি ব্রজকিশোর গোস্বামীর বাসভূমিতে। তিনি নতুন প্রজন্মের বোধহয় পথের দিশারি বলতে পারি আমরা, নতুন প্রজন্মকে বোধহয় পথ দেখাচ্ছেন। তার মতো মানুষের সান্নিধ্যে আমরা ধন্য। আমরা কথা বলবো তার সাথে, তিনি কি বলছেন আমরা শুনবো। 2026-এর নির্বাচন শান্তিপুরের জন্য আমরা আশাবাদী যে মামাটি মানুষের সরকারকে মানুষ পুনরায় শান্তিপুরে প্রতিষ্ঠা করবে। পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র সংশয় আমার নেই। শান্তিপুর কেন, রানাঘাট দক্ষিণের একটি সিটও আমাদের ফলাফল ভালো হয়নি নবদ্বীপ ছাড়া। 2021-এও ঠিক তাই হয়েছিল। বিধানসভা নির্বাচনে, উপনির্বাচনে শান্তিপুর থেকে আমি জিতে আসি এবং এই পিডিতে একমাত্র আমি জিতেছিলাম সেই সময় উপনির্বাচন। জন্য নিশ্চিতভাবে চিন্তার জায়গা আছে, কিন্তু মানুষকেও বুঝতে হবে যে ধর্মের আফিং খেয়ে তারা রাজনৈতিক ময়দানে নেমে ইভিএমের বোতাম টিপবেন, না উন্নয়নের মানচিত্রে দাঁড়িয়ে নিজেদের এলাকাকে অন্তর্ভুক্তিকরণ করবেন, সেটা তারা ঠিক করবে। আমি ওই জন্যই বললাম যে শান্তিপুরের বাসীর ওপরেই আমি ছেড়ে দিয়েছি যে তারা বিরোধী আসনে বসবেন নাকি তারা শাসক দলের পক্ষে থাকবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে দীঘার যে জগন্নাথ ধাম পুরীর মন্দিরের আদলে তিনি তৈরি করেছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? নিঃসন্দেহে জগন্নাথ মন্দির তো শুধুমাত্র দীঘাতেই হয়নি, পুরীর আদলে মন্দির এরকম বহু আছে। আমি আপনাকে সারা ভারতবর্ষে 6 থেকে 7টা জগন্নাথ মন্দির দেখাতে পারি যেটা দীঘা মন্দির তৈরি হওয়ার আগে হয়েছে। আর যে চর্চাটা সব জায়গায় হচ্ছে, এটা বড় না ওটা বড়, ওটা ছোট না এটা ছোট, এটা খুব হাস্যকর, একেবারেই হাস্যকর। ভগবানের কোথায় শক্তি বেশি আর কোথায় শক্তি কম সেটা বিচার করার ক্ষমতা আমার মনে হয় আমাদের কারণ নেই। আমি যদি বলি যে জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র পুরী থেকেও তার বড় পরিচয়, ওটা কিন্তু মা বিমলার ধাম, সতীপীঠের এক পীঠ। এটা কজন বলছে বলুন? সেজন্য এটা মাননীয় মুখ্যমন্ত্রীর এক অনন্য সৃষ্টি, অপূর্ব ভাস্কর্য, অপূর্ব তার সৌন্দর্য। সাধারণ মানুষের হৃদয়, মন, প্রাণ তিনটে এক জায়গায় হয়ে যাবে সমুদ্র এবং জগন্নাথ দেব দীঘা। এটাই করে এসছে যুগে যুগ ধরে হিন্দুরা। তাহলে কি পুরীর মন্দিরে এবারে কি যে রথের যে ভিড় হয় তার কি কিছু ভাটা পড়েছে, কি বলবেন? না, দুর্গাপুজোয় যেমন একডালিয়া, এভারগ্রিন আর ম্যাডা স্কোয়ারের মধ্যে পার্থক্য করা যায় না সপ্তমী বা অষ্টমীতে, এটাও ঠিক তেমন, এই পার্থক্য হয় না। এই যুক্তিটা অনেকটা খাড়া করা হচ্ছে। একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, তাকে বলা হলো যে বাবা তোমার ডান চোখটা প্রিয় না বাঁ চোখটা প্রিয়? কি উত্তর দেবে উনি? উত্তর হয় না। কাজী ভাটা পড়ার প্রশ্নই নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে দুটোর প্রেক্ষিত আলাদা, দুটোর দৃষ্টান্ত আলাদা। আপনারা মাহেশের সাথে একবারও তুলনা করেছেন কখনো? মাহেশের রথের সাথে পুরীর রথের তুলনা করেছেন? গুপ্তিপাড়ার রথের সাথে পুরীর রথের তুলনা করেছেন? চলমান হেরিটেজ, আমার বলা নয়, দিল্লির বলা,
মহিষা দলের রথের সাথে কারোর তুলনা করেছেন? করেননি। তুলনাটা করছেন কারণ কোথাও গিয়ে আপনাদেরও মনে হয়েছে এই তুলনাটা করলে টিআরপিটা বাড়বে। এইটাই তো রাজনীতি। আসুন না, মন্দিরকে বাদ দিয়ে একটু অন্য চিন্তা ভাবনা করি না। আমি কি বলতে পারবো রাম মন্দির ফ্লপ হয়েছে? পারবো হিন্দু হিসেবে বলতে? যেখানে রাম মন্দির নির্মাণ হয়েছে সেই বুথে হেরেছে, সেই লোকসভা কেন্দ্রে হেরেছে, তাই বলে আমি বলতে পারবো রাম মন্দিরটা ফ্লপ? কারণ আমি বলবো না, আমরা সেই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাইনি। রাম মন্দির আমাদের সবার কাছে আনন্দের, শান্তির, গর্বের। আনন্দের, শান্তির এবং গর্বের। গর্ব কোনখানে? না, নিশ্চিতভাবে রামলালার একটি মন্দির তৈরি হলো, গর্বের। শান্তির কোথায়? ভগবান রামচন্দ্র তার পুণ্যভূমিতে বসবাস করলেন। ভালোবাসার কোথায়? দেখতে গিয়ে ভাস্কর্যটা দেখে মনটা কিছুক্ষণের জন্য এই ছোট 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 চিন্তা ভাবনা থেকে বলে যাব। অ্যাকচুয়ালি এটা চলবে, ভালো লাগছে। মন্দির নিয়ে রাজনীতিটা না করাটাই। তাহলে কি দীঘা মন্দির উদ্বোধনে দিলীপবাবু যে গেছিলেন, বিজেপি নেতা, তিনি যাওয়াতে তিনি কটাক্ষ হয়েছেন বিজেপি চোখে এবং তিনি বলছেন তিনি নতুন দল করবেন, তিনি আর বিজেপিতে থাকবেন না, কি বলবেন? প্রকাশ্যে বলেননি এরকম কথা। দিলীপ ঘোষ কোথাও প্রকাশ্যে বলেননি আমি নতুন দল করব। ছায়া যুদ্ধ মেঘনাথ হয়ে লাভ নেই, দিলীপবাবু কোথাও বলেননি। আর দিলীপবাবু ওখানে গেছেন সেটা তার নিজের ইচ্ছাতে উনি গেছেন। নিশ্চিতভাবে উনি গিয়ে ভালো লেগেছে। এবং যারা দিলীপবাবু সম্পর্কে বলছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, রাজনীতিতে ব্যক্তি সম্মানটা করতে হয়, ব্যক্তি কুৎসা করতে নেই। ওনার জামানাতেই 18টা সিট লাভ হয়েছিল 19 সালে। ওনার জামানাতেই স্বপ্ন দেখা হয়েছিল ক্ষমতা দখলের। ওনার জামানাতেই 70 পেরিয়েছে বিজেপি। ছিল ওনাকে অবজ্ঞা তাচ্ছিল্য করাটা সঠিক নয়। উনি যেটা বলবেন ভেবে চিন্তেই বলবেন। আর পড়ে রইল নতুন দল, গণতান্ত্রিক দেশ, যে কোনো সময় যে কেউ নতুন দল গঠন করতেই পারে, তাতে ক্ষতি কি আছে? ভালো তো, মানুষ বিকল্প আরো খুঁজে পাবে, ভালো হবে যদি গঠন হয়। একটু অন্য প্রশ্নে চলে যাব। শান্তিপুরের মতো জায়গায় রয়েছেন এবং শান্তিপুর কিন্তু বলা যেতে পারে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। দার্জিলিং বোধহয় প্রথমে রয়েছে, তারপরে বোধহয় শান্তিপুর। এত ভালো একটা পৌরসভার দায়িত্বে আপনি রয়েছেন এবং এই শান্তিপুর বিধানসভার আপনি একজন বিধায়ক এবং এখানে মন্দির প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই বলা যেতে পারে হেরিটেজ মন্দির রয়েছে। শান্তিপুর নিয়ে আগামী দিনে কি চিন্তা ভাবনা করছেন? পৌরসভা শান্তিপুর দ্বিতীয় পৌরসভা বয়সের দিক থেকে, প্রথম দার্জিলিং। অত্যন্ত প্রাচীন শহর, আলাদা কৃষ্টি, আলাদা সংস্কৃতি নিয়ে চলছে। এবং এই কৃষ্টি এবং সংস্কৃতির সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে হিন্দু কমিউনিটির মানুষজন যেমন বসবাস করেন, মুসলমান কমিউনিটির মানুষজনও বসবাস করেন। আমরা মন্দিরগুলিকে তো সরাসরি বিধায়ক তহবিল থেকে উন্নয়ন করতে পারবো না, সেটা আইনে আমাদের নেই। কিন্তু আমি চেষ্টা করছি যে শান্তিপুরের বহু দেবালয়গুলোর সৌন্দর্যায়ন করে দেওয়ার। আমরা প্রায় 33টা দেবালয় করেছি, আরও 50টারও বেশি দেবালয়ের সৌন্দর্যায়ন করব। শান্তিপুরের রাস উৎসবে মুখ্যমন্ত্রীর আশা এবং তাকে শান্তিপুরের রাসটা দেখানো, আগামী দিনে আরও বড় কোনো প্রকল্প রাসকে ঘিরে আমরা নিশ্চিতভাবে পেতে পারি। শান্তিপুরের বিগ্রহ বাড়িগুলিকে আরও তুলে ধরার জন্য চেষ্টা আমার থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো কিছু আইনি জটিলতা থাকে, সেই জায়গাগুলোকে কাটিয়ে আমরা চেষ্টা করব যদি মন্দিরগুলোকে আরও ডেভেলপমেন্ট করা যায়। চেষ্টা করছি, যেটা আমি হিসাব দিলাম আপনাকে, 30টার ওপর হয়েছে, আরও 50টা মতো হবে। কিন্তু 2021 সালের উপনির্বাচনের আগে যখন আমরা রাজ্যে ক্ষমতায় এলাম, কিন্তু তারপরে আমরা যখন পারলাম না শান্তিপুরে জিততে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই বলবো এবং ভালোবাসা, দুটোতে আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করি এবং আমি নদিয়ার মধ্যে রেকর্ড মার্জিনে জিতি। যত নির্বাচন হয়েছে স্বাধীনতার পর থেকে এবং উপনির্বাচন হয়েছে, কেউ এত মার্জিনে জেতেনি। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। চেষ্টা করেছি মানুষের পাশে সব সময় থাকবার। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হয় এমন একজন মানুষ রাজনীতির বাইরে, যার কে নিয়ে ভাবনা আগামী 50 বছর পরে শুরু হবে। যদি বাংলার উন্নয়ন দিয়ে শুধু তার ব্যাখ্যা করতে যান, পারবেন না। বাংলার সম্প্রীতি দিয়ে যদি তার ব্যাখ্যা করতে যান, পারা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার আদর্শ, আমার ভালোবাসার জায়গা। এবং তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযুক্তি আমার কাছে একটা আলাদা করে নতুন চিন্তা দেখিয়েছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা, এটার প্রয়োজনীয়তা আছে। কারণ রাজনীতিরও তো নবকলেবর হয়, যেভাবে হয়ে এসছে।
গ্রাসরুট লেভেল থেকে ওঠা একজন মহানায়িকার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেউ ভাবতে পারবে না। একদম সাধারণ রিক্সাওয়ালা সে কি চিন্তা করছে সেটা ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার সাথে আমার সংযুক্তিকরণ হয়েছে। কিন্তু আমি মনে প্রাণে দক্ষিণপন্থী মানুষ ছিলাম। আইপিএস অফিসার ছেড়ে দিয়ে আপনি আজকে একজন বিধায়ক শান্তিপুরের মতো জায়গায়, এবং এত মার্জিনে আপনি উপনির্বাচনে জিতেছেন। 2026-এ নির্বাচন, তাতেও কি মনে হয় এতটাই ব্যবধান থাকবে বিরোধীদের সাথে? কি মনে করছেন? দেখুন, উপনির্বাচনের ক্ষেত্রে তো একটা প্লাস পয়েন্ট থাকে, কারণ আবেগ দিয়ে তো রাজনীতি করলে হবে না। উপনির্বাচনের সাথে জেনারেল ইলেকশনের তুলনা করে লাভ নেই। আমার বিশ্বাস শান্তিপুরের মানুষ অন্তত আরো একবার সুযোগ দেবে। দল যদি আমাকে প্রথম সুযোগটা দেয়, দ্বিতীয় সুযোগটা নিশ্চিতভাবে শান্তিপুরের মানুষ দেবে আমাকে ফিরিয়ে আনার জন্য। কারণ শান্তিপুরের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন তিনটে নিয়েই আমি পথ চলেছি। আশা করছি যে দল আমাকে আরেকটা সুযোগ দেবে। আশা রাখছি শান্তিপুরের মানুষও তাদের সেবা করার, তাদের ভালো রাখার আর একটা সুযোগ আমাকে নিশ্চয়ই দেবে। তবে লড়াইটা নিঃসন্দেহে কঠিন, অস্বীকার করব না। তার কারণ ভারতীয় জনতা পার্টির কোনো কর্মসূচি উন্নয়ন কেন্দ্রিক কিছুই নেই এই সিটগুলোতে, কিছুই নেই। সেটা মানুষ ভরসা রাখবে আমাদের ওপরে, আমার বিশ্বাস। সবশেষে শান্তিপুরের মানুষের জন্য কি বলবেন? আস্থা রাখুন, ভরসা রাখুন। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে নামবেন না। ওরা যে হিন্দু ধর্মের কথা বলে সেটা আমার রক্তে রয়েছে, সেটা আমার চিন্তায় রয়েছে, সেটা আমার ভাবনায় রয়েছে। ওদের কাছ থেকে আমরা শিখবো না। যে রামচন্দ্রকে নিয়ে রাজনীতি ওরা 80-র দশকের পর থেকে শুরু করেছে, সেই রামচন্দ্রকে আমরা ঘরে পুজো করছি আজ থেকে 350 বছর আগে থেকে। কাজে ওদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেই। আমাদের উন্নয়ন দরকার, আমাদের রাস্তা দরকার, আবার আলো দরকার। আপনাদের সবাইকে বলবো, ওদের প্ররোচনায় পা দেবেন না।